আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, বুনো হাঁস গল্পের ঘটনাস্থল ভারতের লাদাখ। সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। পাখির কাছে ফুলের গাছে কবিতায় কোথায় কাব্য হবে? রক্তজবার ঝোপের কাছে। রক্তজবার ঝোপের কাছে। হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে। এই যে অভিযোগ জানাতে। কয়টা দেখো, আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো আ যুক্ত ছাদন। কোথায় রয়েছে দেখো, আ যুক্ত ছাদন। এই যে কয়টা দেখো, তিনি আমাকে গল্পের বই দিলেন। এখানে দিলেন শব্দটি হচ্ছে ক্রিয়াপদ। কয়টা দেখো, গল্পপুরো ঝুলিতে কিসের দাঁড় রয়েছে? মন পবনের দাঁড় রয়েছে। পরেরটা দেখো, একদিন সকালে কাজ সেরে এসে জোয়ানরা কি দেখলো? হাঁস দুটি উড়ে গেছে। গির্জাটা কি লাল পাথরের ঢেউ? কোন গির্জার কথা বলা হয়েছে? পাথর ঘাটার গির্জার কথা বলা হয়েছে। পরেরটা দেখো, এতোয়া ওসব বিশ্বাস করে না। কোন কথা এতোয়া বিশ্বাস করে না? তোমাদের বইয়ের 21 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই দেখো, ডুলুং আর সুবর্ণরেখা নদীর তীরে নাকি যুদ্ধ হয়েছিল, আর সুবর্ণরেখার জলে নাকি এখনও সোনার রেণু পাওয়া যায়। এই কথা কিন্তু এতোয়া বিশ্বাস করে না। এই যে দেখো লেখা রয়েছে, এতোয়া এসব বিশ্বাস করে না। হাবু কাকে সারা দিনরাত ডাকত? ভগবানকে। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? এই যে দেখো, রায়ন মার্টিন 171 নম্বর পেজে রয়েছে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। একটা উদাহরণ দিয়ে দেবে যে আকাশে অনেক উজ্জ্বল নক্ষত্র জ্বলজ্বল করছে। পরের প্রশ্ন দেখো, তাতে আমরা হেরে গেলাম। কাদের পরাজয় হয়েছিল? কেন তাদের পরাজয় হয়েছিল? দেখো রায়ন মার্টিন 32 নম্বর পেজে রয়েছে। দেখো এই দেখো, তাতে আমরা কারা কেন হেরে গিয়েছিল, এখান থেকে তোমাদের এটা পুরোটা লিখতে হবে। দেখো, হাতিঘর গ্রামটি পূর্বে ছিল আদিবাসীদের বাসস্থান, কিন্তু বাবুরা এসে জোর জুলুম করে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। আদিবাসীরা লেখাপড়া জানতো না, সে কারণে তারা সরকারের আইন কানুন বুঝতো না, তাই তারা বাবুদের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়েছিল। পরেরটা দেখো, আমার জীবনের বাইরে খোলা ছাদ ছিল প্রধান ছুটি দেশ। কার, কেন? এটা হচ্ছে রবীন্দ্রনাথের। বালক রবীন্দ্রনাথের। কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলে মনে হয়েছে? দেখো এখানে দেখো, কারণ তাদের খোলা ছাদের উপর যাওয়া কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ ছিল, কিন্তু যখন তার পিতৃদেব বাড়ি থাকতো না, তখন কিন্তু সেই ছাদের উপর গিয়ে সে প্রাণ খুলে ঘুরে বেড়াতো, সেই জন্য কিন্তু তার প্রধান ছুটির দেশ বলে সেটা মনে হয়েছে। এটা তোমরা লিখে নিও একটু। পরেরটা দেখো, খাবো না তো আমি বাক্যটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 4 বার। কেন বারবার কথাটি উচ্চারণ করেছে দেখে নাও। বিমলা সারাদিন পরিবারের সকলের ফরমাস অনুযায়ী কাজ করে চলে, অথচ খাওয়ার বেলায় তার দাদা ও ভাইকে দেওয়া হয় যথেষ্ট পরিমাণে। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যে জুটে অতি সামান্য, ফলে বিমলার খুব অভিমান হয়েছে। সেই অভিমানটাকে প্রকাশ করার জন্য কিন্তু বারবার এই কথাটা লেখক বা কবি ব্যবহার করেছে। পরেরটা দেখো কী আছে, সন্ধি বিচ্ছেদ করো দিগন্ত। আমি এখানে লিখে দিচ্ছি, দিক যুক্ত অন্ত, দিগন্ত। পরেরটা দেখো, পরিষ্কার পরিযুক্ত কার, পরিষ্কার। পরেরটা দেখো, পরপর লিখে দিচ্ছি, বিচ্ছেদ বি যুক্ত ছেদ, বিচ্ছেদ। আর তারপর কী হয়েছে, সদাশয়, এটা পাশে লিখে দিচ্ছি, সৎ যুক্ত
আশয়, সদাশয়। পরেরটা দেখো, বিপরীত শব্দ লেখো। পূর্বপুরুষ, এটা হবে উত্তর পুরুষ, উত্তর উত্তর পুরুষ। গদ্য, এটা হবে পদ্য। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।